দাঁতে ব্যথা কেন হয় তার সঠিক কারণগুলো একটু আপনার কাছে জানতে চাইবো। আচ্ছা, দাঁতের ব্যথার অনেকগুলো কারণ আছে। ব্যথা হচ্ছে কোন লক্ষণগুলো দেখে একজন বুঝতে পারবেন যে চিকিৎসকের পরামর্শ এই মুহূর্তেই আমাকে নিতে হবে? ব্যথা আমাদের বলে দেয় কোনো জায়গায় কিছু একটা গন্ডগোল আছে। একদম। অতএব এটা কিন্তু আমাদের কষ্ট দিলেও এটা এক ধরনের এই সিগন্যালটা এক ধরনের বন্ধু। চিকিৎসা যদি সঠিক সময়ে কোনো পেশেন্ট না করান তাহলে সেক্ষেত্রে কি ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে? এটা ভীষণ কমপ্লেক্স একটা জোন। আর আমরা হচ্ছে র্যাফের মতো। আমাদের প্রথম কাজ হচ্ছে এসে লাঠিপেটা করতে হবে। ঠিক আছে? আমরা এসে বোঝানোর অবস্থায় নেই। আমরা র্যাপিড অ্যাকশন ফোর্স। আমাদের কাজই হচ্ছে কে কী করলো না করে আগে মেরে ছত্রভঙ্গ করে দেওয়া। যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তারা তাদের দাঁতকে ভালো রাখতে পারে? ব্রাশ করাটা না, দাঁতে ব্যথা হচ্ছে? দাঁতে ব্যথা হওয়ার সাধারণ কারণগুলো কি বলুন তো? দাঁতে ব্যথা হলে এর পেছনে কি বড় কোনো কারণ লুকিয়ে রয়েছে? পেইনকিলার খেলে কি আদৌ সেটা নিরাপদ? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দাঁতে ব্যথা হওয়া, তার কারণ এবং তার প্রতিকার কি? আমাদের সঙ্গে আজকের পডকাস্টে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত। আলোচনায় আসছি। দর্শকদের উদ্দেশ্যে একটু জানাই যে যারা আমাদের নিয়মিত দর্শক তারা অবশ্যই আপনাদের যেকোনো প্রশ্ন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা নতুন দর্শক বন্ধু তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করতে পারেন। আলোচনায় আসছি, দাঁতে ব্যথা কেন হয় তার সঠিক কারণগুলো একটু আপনার কাছে জানতে চাইবো। আচ্ছা, দাঁতের ব্যথার অনেকগুলো কারণ আছে। এবার তার মধ্যে ১ম এ কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে যে কিছুগুলো সত্যি, সত্যি দাঁতের বা মুখের ভেতরের প্রবলেম। কিছু জিনিসগুলো সবসময় যে দাঁতেরই প্রবলেম হবে এরকম নাও হতে পারে। এবার যেরকম আমাদের একটা কথা মনে রাখা দরকার যে অ্যা অনেক সময় আমি শুনেছি, আমার নিজেরও হয়েছে, হয়তো তোমারও হয়েছে। সেটা হচ্ছে যে ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, হুম, হুম, মনে হচ্ছে দাঁতের গোড়াগুলো ব্যথা হুম, হচ্ছে, মুখে হুম, মাড়িটা হুম, ফুলে হুম। আছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকেও কিন্তু দাঁতের ব্যথা হতে পারে। আচ্ছা। এটা কিন্তু এফেক্টিভলি যদি আমরা বলি সেটা কিন্তু সত্যি, সত্যি দাঁতের ব্যথা দাঁতের জন্য নয়। হুম, কিন্তু ব্যথাটা দাঁতে অনুভূতি হয়। হুম, হুম, যেরকম আমার কাছে এরকম পেশেন্ট আমি অনেকবার পেয়েছি। পেশেন্ট আমার কাছে সেকেন্ড ওপিনিয়ন এর জন্য এসছেন। কোনো একজন ডাক্তারবাবুর কাছে গেছেন। পেছনের উপরের পেছনের দিকে দাঁত, ডান দিকে বা বাঁদিকে এমনকি দুদিকেই হুম, প্রচণ্ড ব্যথা হচ্ছে। কিন্তু আমি দেখলাম যে প্রেসক্রিপশনটা দেখলাম যে সেখানে লেখা আছে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে, হুম, আরসিটি করতে হবে। কিন্তু হুম, আমি কিছুই খুঁজে পেলাম না। হুম, কেন এবং যিনি প্রেসক্রিপশনটি করেছেন তিনিও কোনো কারণ লেখেননি। মানে তিনি somehow the other একটা ট্রিটমেন্ট করবেন বলেন ঠিক করেছেন। কিন্তু কেন করেছেন? আমরা তো আমাদের মুশকিল হলো আমরা তো গাড়ির আগে ঘোড়া সবসময় থাকার কথা। হুম, গাড়িটাকে তো সামনে দিতে পারি না। হুম, ডায়াগনোসিস ঠিক না থাকলে আমরা ট্রিটমেন্টটা করবো এটা তো ঠিক না। হুম, একজনের জ্বর হয়েছে সেটা ম্যালেরিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, সাধারণ সর্দি কাশির জ্বর হয়েছে। ডিটেকশন না করে শুধু প্যারাসিটামল খেলে তো সবসময় অসুখটা কমবে না। হুম, এরকম সিচুয়েশন এ আমি অনেক সময়ই দেখেছি, হুম। অনেক সময় যে দাঁতে কোনো প্রবলেম নেই। যখন আমি চেষ্টা করছি বোঝার যে কেন দাঁতটা ব্যথা হচ্ছে, তখন দেখলাম তার দুদিকের ম্যাক্সিলারি সাইনাসটা ইনফ্লেমড। সাইনোসাইটিস এর ব্যথা হচ্ছে। যেহেতু আমাদের ওপরের মোলার বা প্রিমোলার দাঁতগুলোর রুটটা প্রায় সাইনাসের কাছে, হুম, সেজন্য ব্যথাটা রেফার্ড হয়ে পেশেন্টের মনে হচ্ছেই দাঁতে ব্যথা হচ্ছে। এরকম আচ্ছা। সিচুয়েশন এ কিন্তু দাঁতের ব্যথা ঠিক দাঁতের ব্যথা নয়। হুম, দাঁতের ব্যথা বলে অনুভূত হয় কিন্তু হুম, এটা দাঁতের ব্যথা নয়। এই দুটো সিচুয়েশন বলছি। এছাড়া অনেক সময় যেটা হয় যে মুখের মধ্যে কোনো মাইনর আলসার, অ্যাপথাস হুম, আলসার বা হারপেটিক আলসার, হুম, সেগুলো তো দাঁতের ব্যথা হয় না কিন্তু মুখের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যথা হয়। এই অ্যাপথাস আলসার, হারপেটিক আলসার এই দুটোর রিজন আলাদা। হারপেটিক আলসারটা ভাইরাস থেকে হয়। হার্পেস ভাইরাস সেটা বডির মধ্যে ১ম এ একটা হয়তো হয়েছিল সেটা হিডেন থেকে যায় গ্যাংলিয়ন এ। আর অ্যাপথাস আলসারটা কিন্তু মূলত স্ট্রেস থেকে হয়। অতএব হারপেটিক আলসারটাও স্ট্রেস থেকেই হয়। কিন্তু অ্যাপথাস আলসারটা মূলত স্ট্রেস থেকে হয়। এর কিন্তু কোনো ভাইরাল ইটিওলজি নেই। এই অসুখগুলো কিন্তু অ্যাস অ্যাজ ফার অ্যাজ ডেন্টাল ট্রিটমেন্টস আর কনসার্ন সেই ধরনের অসুখ নয়। এগুলো কিন্তু সেলফ লিমিটিং।
5-7 দিন বাদে ওগুলো কখন হয়? মেইনলি কেউ খুব স্ট্রেসড অবস্থায় থাকলে, পরীক্ষা আছে, হুম। এরকম সিচুয়েশনে বাড়িতে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, সেরকম জায়গা থেকে যেখানে আমরা সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়বে তখন এগুলো হবে। হুম, এইগুলো তুমি যেরকম বলছো এগুলো জাস্ট নরমাল ওষুধ খেলে বা ট্রিটমেন্ট কিছু না করালেও একটু টলারেট করলে একটা এমোলিয়েন্ট ক্রিম কিছু লাগালে মুখে কোনো অয়েন্টমেন্ট লাগালে লোকাল নিজে থেকে চলে যাবে। এগুলো আচ্ছা। রিভার্সিবল। এগুলো হুম, ঠিক অসুখ এক্সাক্টলি দাঁতের ইটসেলফ অসুখ নয়। হুম, এছাড়া আরো কিছু ক্ষেত্রে দাঁতের মুখের মধ্যে ব্যথা হতে পারে। সেটা হলো একটা হচ্ছে যে উম যদি জেরোস্টোমিয়া হয়। জেরোস্টোমিয়া মানে কি মুখটা শুকিয়ে যাচ্ছে কোনো একটা কারণে। হুম, হুম, এরকম সিচুয়েশনে যেহেতু ফ্লুইড কমে যায় মুখে, সালাইভা কমে যায়, দাঁতের স্ট্রাকচার গুলোর মধ্যে ফ্রিকশন বাড়ে। হুম, সেজন্য মুখে একটা ঠিক ব্যথা বলব না, একটা বার্নিং সেনসেশন হুম। সেটা যদি বেশি হয় সেক্ষেত্রে ব্যথা হতে পারে। এই সিচুয়েশন গুলো কিন্তু মোস্ট অফ দি টাইমস কোনো দাঁতের রোগ নেই কিন্তু দাঁতে ব্যথা দাঁতে না বলে মুখের ভেতরে বিভিন্ন রকম অংশে ব্যথা বলা যেতে পারে। এছাড়া আরেকটা কমন ব্যথা আছে সেটা হচ্ছে আমরা সবাই বোধহয় অল্প বিস্তর বুঝেছি সেটা হচ্ছে আক্কেল দাঁত ওঠার সময় ব্যথা। হুম, এবার আক্কেল দাঁত ওঠার সময় ব্যথা হওয়াটা কিছু ক্ষেত্রে ন্যাচারাল, কিছু ক্ষেত্রে ন্যাচারাল নয়। হুম, সেটা বলি কেন? আক্কেল দাঁত ওঠার সময় যদি ১০০ টা সিচুয়েশন ব্যথা হয়, তার মধ্যে 50% সিচুয়েশন হচ্ছে দাঁতটা উঠবে, হুম। কিন্তু ওঠার সময় ও একটু ট্রাবল দিচ্ছে, সেইজন্য ব্যথা হচ্ছে। এই ব্যথাগুলো আ খুব একটা চিন্তার কিছু নেই। একটা পেইন কিলার খেলে একটু গরম জলে কুলকুচি করলে মাঝে ২-৩ দিন থাকে। ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার এপিসোডটা হয়। কমে কিন্তু যায়। মানে প্রত্যেকবার ব্যথা হয়, কমে যায়। মানে এর থেকে খুব ওভার্ট রিঅ্যাকশন ফুলে গেল, মুখ খুলতে পারছি না, ফুলে উঠেছে, জ্বর চলে এলো এরকম কিছু হয় না। হুম, এইরকম সিচুয়েশন গুলো তারপরে একটা সময় দাঁতটা উঠে যায়। তার মানে তার দাঁতটা ওঠার মতো স্পেস আছে বা ওর অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে। এই সিচুয়েশন গুলো আমরা সাধারণ ঘরোয়া একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারি। এটা সবসময় ডাক্তারের কাছে যে আসতেই হবে এরকম ব্যাপার নেই। বাড়িতেও একটা প্যারাসিটামল টাইপের ওষুধ একটু গরম জল নুন দিয়ে কুলকুচি করলে ঠিক হবে। এই স্পেকট্রামটা বললাম এই কারণে যেন লোকে বুঝতে পারে যে এর বাইরের স্পেকট্রাম গুলো কিন্তু যথেষ্ট রকম আ মানে সিচুয়েশন যেখানে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে আসার দরকার। এট লিস্ট যতটা তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ডিটেকশন হবে, তত তাড়াতাড়ি এর ট্রিটমেন্ট হবে। এবার এর বাইরের সিচুয়েশনটা কি আক্কেল দাঁত দিয়ে শুরু করি। সেটা হচ্ছে এর পরে যদি একটা সিচুয়েশন হয় যে আক্কেল দাঁত নিয়ে বারবার ব্যথা হচ্ছে এবং ব্যথাটা শুধু ব্যথা নয়, মাঝে সোয়েলিং হচ্ছে, তার সঙ্গে ওখানে হয়তো পাসও হচ্ছে। হুম, আ একটা মুখ খুলতেও একটু কষ্ট হচ্ছে এবং শুধু তাই নয়, তার সঙ্গে এই সমস্ত গ্ল্যান্ড গুলো, নোড গুলো ফুলে উঠেছে, চাপ দিলে লাগছে, মুখের বাইরে সোয়েলিং হচ্ছে। এইরকম সিচুয়েশন এ কিন্তু অধিকাংশ সময় আক্কেল দাঁত মানে এইটা খুব সহজে বেরোবে বলে মনে হয় না। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। ডাক্তারবাবু দেখে একটা এক্স-রে করবেন, ওপিজি বলে হুম, বা ছোট এক্স-রে তো যদি ১ম এ দেখে নেবেন, দিয়ে একটা বড় এক্স-রে করে হুম, অর্থোপ্যান্ডোমোগ্রাম এটা করে দেখে নিয়ে তিনি ডায়াগনোসিস করবেন দাঁতটা উঠবে কি উঠবে না। যদি ওঠার মতো সিচুয়েশন হয় কি করতে হবে বলবেন। ওঠার হুম, মতো সিচুয়েশন না হলেও সেটাকে সার্জিক্যালি বের করতে হবে বা কি করতে হবে, ট্রিটমেন্ট কি হবে বলে দেবেন। এটা একটা সিচুয়েশন। হুম, 2nd সিচুয়েশন হচ্ছে দ্যা কমনেস্ট, সেটা হচ্ছে পালপাটিস এর কথা। মানে হুম, আমার একটা ক্যাভিটি ছিল। হুম, ক্যাভিটিটা ১ম এ এনামেল, তারপরে ডেন্টিন অব্দি গেছে। হুম, এরপরে হয়তো অলরেডি আমাকে ২-৩ বার সিগনাল দিয়েছে, শিরশির করেছে, হুম, খাবার হুম, আটকেছে, মাঝে ব্যথা হচ্ছে, হুম, নিজে থেকে কমে যাচ্ছে বা একটা অ্যানালজেসিক খেলে কমে যাচ্ছে। এরপরে যেটা হলো হঠাৎ করে একদিন সাংঘাতিক ব্যথা হলো, সিভিয়ার ব্যথা এবং এই ব্যথাটা রাতে শুলে বা দিনের যেকোনো সময়ে শুলে ব্যথাটা প্রচণ্ড রকম বাড়ছে এবং হুম, সেক্ষেত্রে ঠান্ডাতে, গরমে সমস্ত কিছুতে ব্যথা হচ্ছে। ইরিভার্সিবল পালপাইটিস এইরকম সিচুয়েশন এ কিন্তু ব্যথাটা মারাত্মক। ইটস এক্সক্রুজিয়েটিং। সেক্ষেত্রে যেটা প্রবলেম অ্যানালজেসিক খেয়ে কিন্তু আমাদের কাছে এরকম পেশেন্ট প্রচুর আসেন। তারা বসে বলেন, "ডাক্তারবাবু যখন খাচ্ছি ৩-৪ ঘন্টা ঠিক থাকছে, তারপর আর টেকা যাচ্ছে না।" হুম, ঠিক আছে? এইরকম সিচুয়েশন এ প্রবলেমটা হলো যে পালপাইটিসের ব্যথা সাংঘাতিক ব্যথা। মানে পালপাইটিসের ব্যথা ডল স্কেলে ১০ এর মধ্যে হচ্ছে 9.3 আচ্ছা, মানে ক্যান্সার, প্রেগন্যান্সি এগুলোর পরেই পালপাইটিসের ব্যথা। এবং মুশকিলটা হচ্ছে ব্যথাটা কিন্তু যেখানে হবে সেইটুকু জায়গায় লিমিটেড থাকবে না। ওটা চোখের দিকে, কানের দিকে, টেম্পল এর দিকে যাবে এবং সেটা একটা অসহ্য ব্যথা। যার হয়েছে সে বুঝতে পেরেছে। এই ব্যথাটা কিন্তু ওষুধ খেয়ে কমবে না। ঠিক আছে? যেরকম আক্কেল দাঁত যদি পজিশন খারাপ থাকে সেটাও ওষুধ খেয়ে কমবে না, ইন্টারভেনশন দরকার। এই ব্যথাটা ওষুধ খেয়ে কমবে না।
মানে বুঝতে হবে যে কিছু, কিছু সিচুয়েশন আছে আমাদের শরীরে যেগুলো ওষুধ খেয়ে ব্যথাটা কমতে পারে আপাতভাবে। কিন্তু সেটা স্থায়ী হবে না। মানে কারো একটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, হুম, কারো একটা গল ব্লাডারের স্টোন আছে, কারো একটা রেনাল ট্র্যাক্টে কোথাও একটা হুম, স্টোন আছে। যতক্ষণ না এই স্টোনটা অ্যালং উইথ দ্য গল ব্লাডার বাদ দেওয়া যাবে বা অ্যাপেন্ডিক্সটা বাদ দেওয়া একদম। যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্থায়ীভাবে এই ব্যথাটা কমবে না। সেম হচ্ছে পালপাইটিসের ব্যথা বা এই ধরনের কোনো জিঞ্জাভাল ইনফ্লামেশন থেকে খুব বেশি অ্যাবসেস হয়ে গেছে, পুজ জমে গেছে সেইখান থেকে ব্যথা বা আক্কেল দাঁত থেকে। আজকেই আমি একজন পেশেন্ট দেখলাম। আমার কাছে এসেছিলেন। আ তার আক্কেল দাঁত থেকে এবার মুখটা আর খুলতে পারছে না। এর আগে ২-৩ বার ৪ বার হয়েছে। হুম, হুম, সে কোনটা পাত্তা দেয়নি। আজকে করতে পারছে না। আমি দেখলাম এক্স-রে করে ২ টো আক্কেল দাঁত এইখানে প্রায় চোখের নিচে এখানে আছে। হুম, তার মুখটা বন্ধ হচ্ছে। এইটুকু মুখ। এখন সে লিকুইড খেয়ে আছে। চামচ দিয়ে কোন রকমে খাচ্ছে। হুম, তাকে আমি ওষুধ দিলাম যে যখন মুখটা খুলবে তখন আমি সার্জিক্যাল ইন্টারভেনশন করতে পারব। আমার ইচ্ছা হলেও উম সে টাকা দিলেও আমি শতভাবে করতে পারব না। তার মুখটাই খুলতে মুখটা এতটুকু খুলছি। 1 ফিঙ্গার ওপেনিং। অতএব আমার ইন্সট্রুমেন্টটাই ঢুকবে না। আমি তাকে বললাম, সে বলল, "না ডাক্তারবাবু ভুল হয়ে গেছে। আগে ২-৩ বার হয়েছিল।" আমি বললাম, "দেখলে তো এখন কি অবস্থা হলো?" অতএব আমাদের মনে রাখতে হবে ব্যথা, ব্যথা কিন্তু একদিক দিয়ে যেরকম কষ্টকর, একদিকে ভালো। এটা একটা সিগনাল হুম, যে আরো মারাত্মক কিছু হতে যাচ্ছে। অতএব ব্যথা আমাদের বলে দেয় কোনো জায়গায় কিছু একটা গন্ডগোল আছে। একদম। অতএব এটা কিন্তু আমাদের কষ্ট দিলেও এটা এক ধরনের এই সিগন্যালটা এক ধরনের বন্ধু যে আমাকে বলে যে কোথাও একটা গড়বড় হচ্ছে। এটা কিন্তু এখনই কন্ট্রোল না করলে সিচুয়েশনটা আরো খারাপ। ব্যথা হলো অনেকেই কিন্তু সেটাকে ফেলে রাখেন। যেটা আপনিও বললেন আপনার আজকের যিনি পেশেন্ট। কিন্তু ব্যথা আ হচ্ছে কোন লক্ষণগুলো দেখে একজন আ বুঝতে পারবেন যে চিকিৎসকের পরামর্শ এই মুহূর্তেই আমাকে নিতে হবে? বলছি সেটা হচ্ছে যদি এরকম হয় যে একটা ব্যথা উম ২ রকম হতে পারে। একটা হলো একটা বাজার চলতি অ্যানালজেসিক, একটা প্যারাসিটামল হুম, বা আম বিভিন্ন রকম অ্যানালজেসিক পাওয়া যায়। সেটা খাওয়ার পরেই ব্যথাটা কমছে। হুম, কিন্তু ২ টো ৩ টে ১ দিন ২ দিন ৩ দিন খাওয়ার পরেও ব্যথাটা বারবার ফিরে আসছে। তার হুম, মানে এই ব্যথাটা নিজের থেকে রিভার্ট করার মতো সিচুয়েশন নয়। হুম, আরেকটা হচ্ছে ব্যথাটা শুধু ব্যথা হচ্ছে না। তার সঙ্গে অন্য কোনো আরো ১ টা ২ টো ৩ টে সিম্পটম আছে। ফুলে যাচ্ছে বা খেতে গিয়ে কোথাও চাপ দিতে গেলে লাগছে বা তার সঙ্গে প্রচণ্ড শিরশির করছে বা হঠাৎ আমি হাঁ করে যেহেতু আমার মুখটা খুব ইজিলি আয়নায় দেখতে পারি, দেখলাম হুম, হুম, একটা জায়গায় সাদা মতো পাস মতো জমে গেছে হুম, হুম। বা ব্লিড করছে। এইরকম সিচুয়েশন গুলো যদি হতে শুরু করে তার মানে বুঝবো ব্যথাটা শুধুমাত্র ব্যথা হওয়ার কারণে নয়। জিনিসটা অসুখটার আরো ৫ রকমের প্রবলেম দেখা দিয়েছে। ঠিক ব্যথা আছে? যখন হচ্ছে আপনাদের কাছে আসছেন পেশেন্ট, আপনারা কখনো আপনারা পুরোটা ইনভেস্টিগেশন করে কখনো ওষুধ দিচ্ছেন। কখন ওষুধের উপরে যে কাজগুলো থাকে, সেটা মানে সার্জারি হোক বা রুট ক্যানাল হোক বা ফিলিং হোক, এই কাজগুলো করেন? মানে আমাদের ডেন্টিস্ট্রিতে না ডেন্টিস্ট্রি ডিগ্রিটা তো ডেন্টিস্ট্রি যে ডিগ্রিটা এটা আমাদের ইন্ডিয়াতে এমবিবিএস ডিগ্রির সঙ্গে হয় না। আলাদা ডিগ্রি, আলাদা স্ট্রিম। হুম, এই স্ট্রিমের বেসিক গ্র্যাজুয়েশন লেভেল আর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলটার নাম হচ্ছে বিডিএস আর এমডিএস। হুম, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, হুম, মাস্টার অফ ডেন্টাল সার্জারি। তার মানে ডিগ্রিটার মধ্যে বলা আছে যে বেসিক্যালি ইটস আ সার্জিক্যাল সাবজেক্ট। হুম, আমাদের ক্ষেত্রে অধিকাংশ সিচুয়েশন হুম, ১০০ টার মধ্যে ৯৫ ভাগ সিচুয়েশনে শুধুমাত্র ওষুধ খেয়ে কোনো কাজ হয় না। আচ্ছা। কিছু না কিছু করতে হয়। কারণ এর জন্যই ডিগ্রিটা এমবিবিএস এ ওখানে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি আছে। মানে হুম, মেডিসিন খেয়েও অনেকটা কাজ হয়। হুম, আমাদের ক্ষেত্রে ব্যাচেলর অফ মেডিসিন ব্যাপারটা নেই। হুম, মানে আমাদের ব্যাচেলর অফ ডেন্টাল মেডিসিন ব্যাপারটা নেই। ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি মানে হুম, প্রাইমারি ইটস এ সার্জিক্যাল ফিল্ড। মানে কিছু না কিছু ইন্টারভেনশন করতেই এই হবে। ঠিক আছে? তুমি একটা কথা বুঝো। হুম, ধরো তোমার পাড়ায় একটা ছোটখাটো গন্ডগোল হচ্ছে, পুলিশ আসলো। হুম, এসে অ্যা উম ও দুপক্ষকে নিয়ে বসলো। কেন গন্ডগোল হচ্ছে হুম, হ্যান-ত্যান হুম, কথা বুঝিয়ে বা এগুলো হুম, করো না বলে চলে গেল। এটা হলো এমবিবিএস। হুম, আর আমরা হচ্ছি র‍্যাফের মতো। আমাদের ১ম কাজ হচ্ছে এসে লাঠিপেটা করতে হবে। ঠিক আছে? আমরা এসে বোঝানোর অবস্থায় নেই। আমরা র‍্যাপিড অ্যাকশন ফোর্স। আমাদের কাজই হচ্ছে কে কি করলো না করে আগে মেরে ছত্রভঙ্গ করে দেওয়া। আমাদের ফিল্ডের অধিকাংশ ট্রিটমেন্টই শুধুমাত্র ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে। কন্ট্রোলই করা যাবে। হুম, রিভার্ট করে ওটাকে নরমালাইজ করা যাবে না। ওটা স্থায়ী চিকিৎসা হবে না। কিছু, কিছু ক্ষেত্রে যেগুলো আমি বললাম কিছু, কিছু ক্ষেত্রে হতে পারে ওষুধকে আমি আপাতত ধামাচাপা দিতে পারি।
কিন্তু এটা লং টার্ম সলিউশন নয়। 5% সিচুয়েশনে ওষুধ খেয়েই কাজ হবে। 95% সিচুয়েশনে ওষুধ খেয়ে আমি অসুখটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু সম্পূর্ণ নির্মূল করতে গেলে কোনো একটা প্রসিডিওর, সেটা সার্জিক্যাল হতে পারে বা সার্জিক্যালি অ্যালায়েড কোনো প্রসিডিওর করতে হবে। চিকিৎসা যদি সঠিক সময়ে কোনো পেশেন্ট না করান, তাহলে সেক্ষেত্রে কি ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে? সারা শরীর বলতে দেখো, মেইনলি যেটা বলছি, আমি অনেক সিচুয়েশন দেখেছি যে পেশেন্ট ভীষণ ফেব্রাইল হয়ে গেছে, এইখানে সার্ভাইকাল নোড হুম, থেকে অ্যা তো প্রবলেম হয়েছেই। এবং আমাদের ফিল্ডে আমরা যখন পড়াশোনা করেছি তখন বিভিন্ন রকম, যেমন ওরও এই হুম, জায়গার ইনফেকশন থেকে ব্রেনে একটা ক্যাভার্নাস সাইনাস হুম, থ্রম্বোসিস বলে একটা হুম, ইনফেকশন অবধি হতে পারে। হুম, হুম, যেহেতু আমরা যে জোনটা নিয়ে কাজ করি এটা সম্পূর্ণ হেড নেকের সঙ্গে রিলেটেড এবং এটা ভীষণ কমপ্লেক্স একটা জোন। হুম, হুম, হুম। সেজন্য মনে রাখতে হবে যে আমাদের ডেন্টাল ইনফেকশন থেকে কিন্তু হার্ট, ব্রেন, সবটা লাংস যোগাযোগ। সমস্তগুলো রিলেটেড। অতএব মনে রাখতে হবে, আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে এটা তো শরীরেরই একটা অংশ এবং প্রত্যেকটা অংশ তো অবিচ্ছেদ্য অংশগুলো একেকটা একটার সঙ্গে জুড়ে আছে, নেটওয়ার্ক একটা। হুম, আমার যদি অ্যা তো এখন হয়তো এলইডির কল্যাণে হয়নি। তুমি আগে দেখেছো যে একটা জায়গায় টুনি বাল্বের চেনে একটা টুনি বাল্ব জ্বলে গেলে, নিভে গেলে পুরো পরের টুনি বাল্বগুলো নিভে যেত। হুম, হুম, তার মানে আমরা যেহেতু ওরাল ক্যাভিটিটা পুরো বডির নেটওয়ার্কে আছে, হুম, হুম, ইনফেকশন এখান থেকে ছড়ালে অন্য জায়গায় যাবে। হুম, অতএব মনে রাখতে হবে যে তার থেকে আরো বড় ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটিতে, যেটা নিয়ে তুমি আমি ডিসকাস করছি না, সেটা হচ্ছে, যেহেতু আমরা ব্যথা নিয়ে মূলত ডিসকাস করছি, ওরাল ক্যাভিটির ক্যান্সার হচ্ছে ইন্ডিয়াতে হাইয়েস্ট 40%। আমরা ওরাল ক্যান্সারের গ্লোবাল লিডার। আচ্ছা। কারণ একটা বড় কারণ হচ্ছে যে ওরাল হাইজিন সংক্রান্ত জ্ঞান এবং অ্যাওয়ারনেস কম। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের মহান একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম টোবাকো প্রোডাক্ট বিভিন্নভাবে কনজিউম করি, যেটা সারা হুম, পৃথিবীতে করে না। মানে এই প্রোডাক্টগুলোর নাম সারা পৃথিবী জানেই না। গুটকা, হুম, জর্দা দেওয়া পান, হুম, খৈনি, এগুলো সম্পর্কে ফার্স্ট ওয়ার্ল্ড ওরা মেইনলি সিগারেট নেয়, আর অন্য হয়তো চিউইং টোবাকো খুব একটা ওরা নেয় না। ইন্ডিয়াতে খুব বেশি নিত। হুম, খৈনি এগুলো তো রেগুলার দেখবে। একদমই। যার জন্য এবার ওরাল ক্যাভিটিতে যদি একটা ক্যান্সার হয়, হুম, একবার ক্যান্সার হয়ে গেলে সেটা বডির যেখানেই হোক, দ্যাট ক্যান ইনসেমিনেট টু এনি পয়েন্ট না? সেটা তো সেইখান থেকে যেকোনো একটা ম্যালিগন্যান্সি, সেই ম্যালিগন্যান্সিটা তো আমরা এরকম হতেই পারে যে সেটা ডিসট্যান্ট সাইডে মেটাস্টেসাইজ করে গেছে। একেবারেই। অতএব মুখে হলে সারা শরীরের হবে, এটা স্বাভাবিক কথা। ব্যথা নিয়ে আলোচনা ডেফিনিটলি করছি আমরা। কিন্তু অবশ্যই দর্শকরা জানতে চাইবেন আপনার কাছে যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তারা তাদের দাঁতকে ভালো রাখতে পারে? আচ্ছা, ঘরোয়া পদ্ধতি বলতে যেটা আমি যেটা বলি সেটা হচ্ছে যে ব্রাশ করাটা না হুম, প্রত্যেকদিন খুব ইম্পোর্টেন্ট। টুথপেস্টটা যে ভীষণ ইম্পোর্টেন্ট তা নয়। যেকোনো একটা ব্র্যান্ডের টুথপেস্ট, টুথ পাউডার নয় কিন্তু। যেকোনো ব্র্যান্ডের একটা টুথপেস্ট, এবং সেটা যেকোনো ব্র্যান্ডের হতে পারে। যেকোনো দামের হতে পারে। একটা স্ট্যান্ডার্ড টুথপেস্ট হুম, দিয়ে দিনে ২ বার করে মাজবে। হুম, পদ্ধতিটা ঠিক হওয়া দরকার। হুম, এবার যদি পদ্ধতিটা বিভিন্ন রকম পদ্ধতি এখন ইউজ করা হয়। সবচেয়ে কমন যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি মডিফাইড বাস বলে। হুম, সেই পদ্ধতিটা আ যদি রেগুলার বেসিসে কেউ করতে পারে, করাটা খুব ইজি নয়। করতে পারে ভালো। এখন যদি একটা সফট ব্রাশ ইউজ করতে হবে, এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। হুম, দিনে ২ বার করে ব্রাশ করতে হবে। দিনে ২ বার করে ব্রাশ করবে। বছরে ১ বার ২ মিনিট। এরকম নয় দিয়েই ঘষে ফেলে দিলাম। আবার এরকমও নয় যে আগেকার দিনে নিম দাতনের মতন ০.৫ ঘন্টা ধরে ব্রাশ চিবিয়েছে। কারণ আমার কাছে অনেকে ব্রাশ নিয়ে আসে, পুরো মোড়ক ঝুঁটির মতন হয়ে গেছে ব্রাশ। হুম, এরকমও যেন না হয়, এবং ব্রাশটা চেঞ্জ করতেও একটা সময় এরকম, মানে একদম ঝাঁটার মতন হয়ে গেছে এরকম একটা ব্রাশ দিয়ে আমি মেজে চলেছি, সেটাও ঠিক নয়। হুম, ঠিক আছে? অতএব ব্রাশটা মোটামুটি ঠিক ফর্মে থাকবে, একটা সফট ব্রাশ হবে। একটা স্ট্যান্ডার্ড টুথপেস্ট দিয়ে দিনে ২ বার ব্রাশ করব। আর কিচ্ছু করার দরকার নেই। মানে সাংঘাতিক রেগুলার বেসিসে ফ্লস-টস, আমি বলি কি সেই জিনিসগুলো করতে পারলে তো ভালো। না করতে পারলেও দাঁতের বিশাল প্রবলেম হবে না। কিন্তু বছরে ১ বার। যদি না আমার কোনো স্পেশাল সিচুয়েশন থাকে, আমি ডায়াবেটিক কন্ট্রোল নেই, আমি ক্রনিক স্মোকার, আমার ফ্যামিলিতে হিস্ট্রি আছে যে দাঁত অনেক আগে বাবা-মার পড়ে গেছে, তাদের মুখে কেরিজ হওয়ার পার্সেন্টেজ বেশি, তাদের দাঁত নড়ে পড়ে গেছে। এইরকম সিচুয়েশন যদি না থাকে, বছরে ১ বার। আর এরকম সিচুয়েশন থাকলে বছরে ২ বার যেকোনো একজন ডেন্টিস্টের কাছে যান। ইট উইল গেট ভেরি গুড ইফেক্ট।
আরও তো আলোচনার ছিল কিন্তু আমাদের একদম সময় কম। এখানেই শেষ করছি আলোচনা। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আপনারা তো শুনলেন আলোচনা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে লিখে জানান। আর দাঁতে ব্যথা হলে সেটাকে ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।